সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে। আপনাদের সাথে আছি আমি সূচনা তিশা। উদ্যোক্তা হলেন তিনি যিনি নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করেন, কিন্তু সেটা কোনো চাকরি বা কারো অধীনস্থ থেকে নয়, বরং নিজ থেকেই কিছু করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন। উদ্যোক্তাদের নিয়ে কথা বলতে যেয়ে ভারতের বিখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানি বলেছেন, একজন উদ্যোক্তার জীবনের পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখা এবং সেই বিশ্বাসকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা রাখা। দারাজ দক্ষিণ এশিয়ার নেতৃত্বস্থানীয় ই কমার্স প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালে বাণিজ্য এবং প্রযুক্তির মাধ্যমে এগিয়ে চলেছে। আলিবাবা গ্রুপের একটি প্রতিষ্ঠান দারাজ। বাংলাদেশে দারাজের যাত্রা শুরু হয় 2015 সালে। দারাজের স্লোগান হ্যাপি শপিং। দারাজের হয়ে বাংলাদেশে যিনি কাজ করছেন, চলুন তার মুখে শুনি ই কমার্সের নানা দিকগুলি। দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। আমাদের এই মুহূর্তে 85,000 রেজিস্টার্ড সেলার আছে, আর আমাদের অ্যাক্টিভ সেলারের সংখ্যা 30 থেকে 35,000। তারা প্রতিনিয়তই আসলে আমাদের সংখ্যাটি বাড়ছে। সো ইয়ার অন ইয়ারে নর্মালি আমরা প্রায় 100% গ্রোথ দেখে থাকি, বাট খুব রিসেন্টলি আমরা কোয়ালিটি সেলারের দিকে ফোকাস করছি। এই কারণে হয়তো আমরা খুব বেশি সংখ্যক সেলার বেস না বাড়িয়ে আমাদের যে এক্সিস্টিং সেলার আছেন তারা কীভাবে কোয়ালিটি সার্ভিস দিতে পারেন সেখানেই বেশি ফোকাস করছি। ই কমার্স একটা নতুন ইন্ডাস্ট্রি। সো ই কমার্স ইন্ডাস্ট্রির মেইন চ্যালেঞ্জটা হচ্ছে অফলাইন থেকে কীভাবে অনলাইনে কনভার্সন করা যায়। তো আমাদের আসলে যতগুলো সেলার আছেন তারা কিন্তু সবাই আসলে কোনো না কোনো সময় অফলাইন বেসডেই মূলত ব্যবসা করেছেন। তো তাদের এই কনভার্সনটা ওয়াজ এ জার্নি, সেটি আমরা আসলে 2014 থেকেই শুরু করেছি। সো আমাদের সবসময় প্রয়াস থাকে যে আমরা কীভাবে নতুন নতুন সেলারদেরকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করতে পারি, বাট তার প্রিরিকুইজিট কিন্তু হচ্ছে সেলারদেরকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে তৈরি করার বিভিন্ন স্টেপ আছে। একটা সেলার কীভাবে অনলাইনে বিক্রি করবেন, তার পণ্যটি কীভাবে ডিসপ্লে করবেন, তার কীভাবে আপনার ডেসক্রিপশনগুলো দিতে হবে, রিভিউ এবং রেটিং কীভাবে আর্ন করতে হবে, সবগুলোই কিন্তু একটা জার্নি। তো দারাজ ইউনিভার্সিটি বলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে কিন্তু যে কোনো উদ্যোক্তাই বা যে কোনো সেলার যিনি হয়তো বা এখন অফলাইনে ব্যবসা করছেন, উনি চাইলেই কিন্তু ওই ধরনের টিউটোরিয়ালগুলো নিয়ে নিজেকে প্রস্তুত করতে পারেন। তো এই জার্নিটা কিন্তু আমাদের কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রি, যেহেতু এই মোমেন্টে লিডিং ই কমার্স বলতে আসলে দারাজই আছে। সো সবসময় আমাদেরই আসলে ড্রাইভটা নিতে হয় যে কীভাবে আরও বেশি সংখ্যক সেলারকে অনলাইন ইকোসিস্টেমের সাথে পরিচয় করে দিতে পারি, কিভাবে তারা রেডি হতে পারে কাস্টমারকে সার্ভ করার জন্য। কারণ অফলাইনে আসলে একটু ডিফারেন্ট মেকানিজমে ব্যবসা হয়, ক্রেতার সাথে সরাসরি কথা বলা যায়, ক্রেতা হয়তো বা পণ্যটি দেখতে পারেন, বাট এই যে মিসিং পার্টটা সেটা কীভাবে সাপ্লিমেন্ট করা যায় উইথ রেসপেক্ট টু ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটাই আসলে আমাদের প্রয়াস থাকে যে কাস্টমার রেডিনেস অ্যাট দ্য সেম টাইম সেলার রেডিনেস। বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা পৌঁছে যাচ্ছি। 64 ডিস্ট্রিক্টে দারাজের নিজস্ব ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে ডেলিভারি করে থাকে। আমরা আমাদের টোটাল ডেলিভারির অলমোস্ট 85% নিজেরা ডেলিভারি করি। 15% কাভারেজের জন্য আমরা আমাদের 3PL পার্টনার আছেন, বাট যে কোনো কাস্টমার যে কোনো প্রান্তে থাকুক না কেন দারাজের সাথে কানেক্টেড। আমাদের প্রধান কাজ হচ্ছে বায়ার এবং সেলারের মাধ্যমে একটা যোগসূত্র তৈরি করে দেওয়া। দিন শেষে আমরা আসলে চাই না একটা সিঙ্গেল কাস্টমারও আনস্যাটিসফাইড থাকুক, আমরা একটা সিঙ্গেল কাস্টমারও কোনো প্রোডাক্ট রিটার্ন করুক সেটা চাই না। তো এই জন্য আমরা সবসময় যে জিনিসটা কাস্টমারকে বলে থাকি যে আপনি আগে ভালোভাবে জানবেন যে আপনি প্রোডাক্টটি কেন কিনছেন, কোথা থেকে কিনছেন। সো সেলারের রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেলারের রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমারের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সেটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন পড়া। কারণ অনলাইনে যেহেতু আপনি প্রোডাক্টটি ফিজিক্যালি দেখছেন না, ডেসক্রিপশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, যে আপনি আসলে কী প্রোডাক্টটি কিনছেন। সেটি যদি ক্লোদিং হয়, আপনি কোন ম্যাটেরিয়ালের প্রোডাক্ট কিনছেন, সেটির সাইজ কি ঠিকমতো বলে দেওয়া আছে কি না, বা কোয়ালিটি ঠিকমতো ইনশিওর করা আছে কি না, এই টাইপের ইনফরমেশন নেওয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেইমভাবে আমরা সেলারদেরকে এনকারেজ করি যে এই টাইপের ইনফরমেশনগুলো যাতে ওনারা প্ল্যাটফর্মে প্রোভাইড করেন, যাতে কাস্টমাররা বুঝতে পারেন যে তাদের আসলে কোন কোন ইনফরমেশন নিয়ে এই প্রোডাক্টটি কিনতে পারবে। আর কাস্টমার আপ টু 7 ডেজ পর্যন্ত তার প্রোডাক্টটি রিটার্ন করতে পারছেন, সেটা মিনিমাম। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপ টু 14 দিন পর্যন্ত রিটার্ন করতে পারছেন, এবং রিটার্ন ইনিশিয়েট করার সর্বোচ্চ 3 দিনের মধ্যে কাস্টমার কিন্তু তার টাকাটি তার অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন, যদি সেটা প্রিপেমেন্ট হোক বা সিওডি হোক। তো এটি একটা বড় ট্রাস্ট যেটি আমরা কাস্টমারদের জন্য
বিল করেছি। এই কারণেই কিন্তু আমাদের প্রতিনিয়ত ইয়ার অন ইয়ারে আমরা 100% গ্রো করছি, আমাদের সেলার বাড়ছে, কাস্টমার বাড়ছে, সবই বাড়ছে। আমাদের লং টার্ম যে প্ল্যান আছে সেটি অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি যাতে প্রতি বছরই নতুন নতুন কাস্টমারকে যুক্ত করতে পারি, সেলারকে যুক্ত করতে পারি এবং পরিশেষে ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি বড় করতে পারি। আমার মনে হয় এন্টারপ্রেনারশিপ একটা ট্রেড, একটা পার্সোনাল ট্রেড। আমার মনে হয় এন্টারপ্রেনার সবসময় রিস্ক টেকার হন এবং তারা অনেক সময় ইনোভেটিভ হন। তো এটি একটি চয়েস। আবার চাকরি কেন বেশি, হয়তো এটা খুব বেশি সেফার একটা চয়েস, যে আপনি আসলে অনেকেই আবার একটা জিনিস মনে করে থাকেন যে বিজনেস করতে হলে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে, অনেকের জন্য এটা কিন্তু একটা এন্ট্রি ব্যারিয়ার। বাট এই যে ই কমার্স বলছি বা আমরা অনলাইন মার্কেট প্লেসের কথা বলছি বা ফেসবুক বেস সেলারদের কথা বলছি, তারা সবাই কিন্তু খুব অল্প একটা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাগুলো করতে পারেন। তো আমার মনে হয় আমরা আসলে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি। যত বেশি মাত্রায় অনলাইন প্ল্যাটফর্মগুলো মানুষের কাছে পরিচিতি পাবে, ই কমার্স মার্কেট প্লেসগুলো ডেভেলপ করবে, তত বেশি মাত্রায় কিন্তু আমরা নতুন নতুন এন্টারপ্রেনার পাবো। এবং এন্টারপ্রেনারদের যে বড় যে আগে একটা সেটব্যাক ছিল যে আপনার হয়তো বা খুব বড় একটা ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ব্যবসা করতে পারছেন না, এটি যত দ্রুত রিমুভ হয়ে যাবে তত দ্রুত কিন্তু আমরা আরও বেশি এন্টারপ্রেনার পাবো। আমরা উদ্যোক্তা তৈরির জন্য কাজ করি। আমরা প্রতিনিয়তই চাই আমাদের নতুন নতুন উদ্যোক্তা আসুক অ্যাজ এ সেলার, বাট স্টার্ট আপে আমরা ডিরেক্টলি ফান্ড করি না, যে বাট আমরা আমাদের ইকোসিস্টেমের পার্টে যদি কাউকে সাহায্য করার প্রয়োজন হয় সেটির ফলশ্রুতিতে কিন্তু আমরা উদ্যোক্তা তৈরিতে অনেকভাবে কাজ করি। আমরা স্পেসিফিকলি মহিলাদেরকে নিয়ে অনেক কাজ করি। আমাদের বিভিন্ন প্রোডাক্ট এবং প্রোগ্রাম আছে যেখানে আমরা চেষ্টা করি নারী উদ্যোক্তার পার্টিসিপেশন কীভাবে বাড়ানো যায়। সো আই থিঙ্ক ইয়ুথ হচ্ছে মানে প্রত্যেকের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। এই পার্টের লাইফটা আমরা আসলে কীভাবে ইউজ করছি বা ইউটিলাইজ করছি সেটার উপরেই কিন্তু অনেকাংশে আমাদের রেস্ট অফ দ্য লাইফ ডিপেন্ড করে। সো তরুণদের উদ্দেশ্যে একটাই বলবো, আমরা খুব ফাস্ট পেস একটা ওয়ার্ল্ডে আছি, খুবই টেকনোলজি ওরিয়েন্টেড একটা ওয়ার্ল্ডে আছি। যত বেশি সম্ভব প্রত্যেকেরই টেক সেভি হওয়া উচিত, যত বেশি সম্ভব টেকনোলজিকে এমব্রেস করা উচিত। এর অর্থ এই না যে আপনার কাউকে আসলে টেকনোলজিক্যাল ফিল্ডেই কাজ করতে হবে, কাউকে টেক নিয়েই কাজ করতে হবে, নট নেসেসারি। বাট সবাই যদি তার ডে টু ডে লাইফে টেকনোলজির ইউজ করে এবং এটার বেস্ট পসিবল ইউজ করে, তাহলে ভবিষ্যতে উনি যাই করেন সেটার জন্য কাজে আসবে। আর আমার মনে হয় অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পিপলস লাইফ। এটা যদি আপনি তরুণ বয়স থেকেই যদি চর্চা করা শুরু করেন, তাহলে আপনি ভবিষ্যতে যাই করেন সেটার জন্য আসলে এটি একটি বড় ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। চলুন দর্শক, এক নজরে জেনে নেই ই কমার্স সংক্রান্ত একটি টিপস। যখন স্টার্ট আপ শুরু করবেন তখন নর্মালি আপনার আমি সাজেস্ট করব যে একা শুরু না করা, সাথে কোনো একজন কে নিয়ে করা, একজন বা দুইজন। সবচেয়ে ভালো হয় যদি 3 জনের একটা কম্বিনেশন হয়, কো ফাউন্ডার 3 জন থাকে। তো কারণ হচ্ছে ইনভেস্টররা একজনের উপর পুরোপুরি রিলাই না করে, যদি তাদের প্রাইমারিলি যেটা দেখে যে যারা ফাউন্ড করেছে ফাউন্ডার্সদের মধ্যে বন্ডিংসটা কীরকম, এবং ফাউন্ডার্সদের মধ্যে যদি এরকম হয় যে একজন টেকনোলজিতে খুব ভালো, যে টেকনোলজিটা দেখবে, এর মধ্যে যদি একজন হয় যে সে মার্কেট এবং ব্র্যান্ডিংয়ে খুব ভালো, এবং একজন যদি ফিনান্স রিলেটেড ভালো হয়, এরকম কম্বিনেশন যদি ভালো হয় তাহলে এটা মোর অ্যাট্রাকটিভ হয় ইউজুয়ালি। ব্যবসায় অনুষদে পড়লে যে একজন ব্যবসায়ী হবেন ব্যাপারটা কিন্তু তেমন না। সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পরিশ্রমের মাধ্যমে যে কেউই ব্যবসায়ী হতে পারেন। শুধু অর্থ দিয়ে নয়, বুদ্ধি এবং কৌশলকে কাজে লাগিয়ে হতে পারেন একজন দক্ষ উদ্যোক্তা। চলুন দর্শক, একজন উদ্যোক্তার মুখে শুনে নেই তার পথ চলার কথা। আমার উদ্যোগ হচ্ছে এনআরপি কর্পোরেশন। আমি খাবারের পাশাপাশি পাটের এবং হচ্ছে লেদার আইটেম নিয়ে কাজ করছি। আমার প্রথম উদ্যোগ শুরু হয় খাবার নিয়ে, তারপরে হচ্ছে লেদার আইটেম, আর্টিফিশিয়াল লেদার এবং হচ্ছে পাটের বিভিন্ন জিনিস নিয়ে আমি কাজ শুরু করেছি। ছোটবেলা থেকেই আসলে সমাজসেবামূলক কাজ করতে খুব বেশি পছন্দ করতাম। তো সেই জায়গা থেকে জাস্ট যেটা হয় আর কি, মেয়েদের বিয়ের পরেই হচ্ছে মানে সংসার নিয়ে একটু বেশি ঝুঁকে পড়লাম।
তারপরে আসলে কোভিড পরিস্থিতি আমাকে বোঝালো যে আসলে মানে আমাকে কিছু একটা করা উচিত। আমরা নারী, আমাদের ঘর সামলিয়ে সব কিছু করতে হয়। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো যে না, আমি একটু ভিন্ন কোনো কিছু নিয়ে কাজ করি যেটা মানে আমার জন্য সহজতর হবে, সব কিছু আমি মেনটেন করতে পারবো। তো সেই জায়গা থেকে আসলে আমার এই মানে এনআরপি কর্পোরেশন নিয়ে কাজ করা, লেদার আইটেম নিয়ে কাজ শুরু করা। খাবারের জায়গা থেকে যদি শুরু করা হয়, সেটা আমি 2019-এ শুরু করেছিলাম কোভিডের সময়, এবং সে সময় আমি খুব ভালো সাড়া পেয়েছি। তারপর থেকে আমার যাত্রা শুরু। এরপরেই আমি চিন্তা করলাম যে আসলে আমার আলাদা কিছু কাজ করা উচিত। সেই জায়গা থেকেই আমার হচ্ছে বিজনেসে একটু ভিন্ন ধাপে এগিয়েছি। তারপরে প্রথম শুরু করলাম আবার হচ্ছে সারা কালেকশন, সেটা হচ্ছে ড্রেস নিয়ে শুরু করেছিলাম। সেটা তো আমি আসলে খুব একটা বেশি এগোতে পারিনি। তারপরে হচ্ছে আমি লেদার আইটেম নিয়ে শুরু করেছি, যেটা স্টিল নাও এখনও করছি, এবং এটাতে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। একজন উদ্যোক্তাকে উদ্বুদ্ধ করা বা একজন উদ্যোগ গ্রহণ করা, সে কিন্তু আসলে সহজে উদ্যোক্তা হয় না, বা একজন উদ্যোগ গ্রহণ করার পরে তার যেই প্রচেষ্টা বা তার কাজে যে বাধা, সেগুলোকে অতিক্রম করা, একটা পরিবারকে মেনটেন করা, এগুলো কিন্তু অনেক কষ্টের কাজ। চ্যালেঞ্জের জায়গাটা আসলে অনেকগুলো হয়, সেটা মূলধন বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে বিজনেসেরও কিন্তু মানে সেম ক্যাটাগরির তো এখন অনেকেই বিজনেস করছে। তো সেই জায়গাটাও আসলে অনেক চ্যালেঞ্জ হয় যে একেবারেই একটু নতুন ফিউশন না নিয়ে আসলে দেখা গেছে সেম জিনিস একই বাজারে, তার মধ্যে আবার বাজারে আরেকটা যেটা আমাদের প্রবলেম হয় যে একই পণ্য দেখা গেছে যে আমার টোটাল মানে ইনভেস্ট যা বা একটা প্রোডাক্ট তৈরি করতে যে পরিমাণ খরচ হয়েছে, সেটা তো আমি বুঝতে পারছি। ওটার উপরে আমি যেই দামটা নির্ধারণ করতেছি, তার অনেক কম দামে দেখা গেছে যে আরেকজন সেল করছে। কিন্তু আসলে আমাদের যারা কাস্টমার, ওনারা আসলে হয়তো একটু বুঝতে সময় নেয়, দেখা গেছে কম মানেই হয়তো বা বেশি। তো এই জায়গাগুলো আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। আর আরেকটা জিনিস হচ্ছে যে সমাজের প্রেক্ষাপটে আসলে নারীরা যখন কাজ করতে যায় বা করে, তখন কিন্তু সামাজিকভাবেও তারা অনেকটা হেয় প্রতিপন্ন হয়। সেটা আসলে আমি মনে করি যে প্রথমভাবে আসলে বাহিরের মানুষ থেকে, আমার মনে হয় পরিবার থেকে এই বিষয়টা বেশি হয়। যদিও আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল, সে এই বিষয়গুলো আমাকে সব সময় সহযোগিতা করেছে, এবং সে নিজে থেকেও বলে, উদ্বুদ্ধ করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই চ্যালেঞ্জের জায়গায় আসলে এখনও টিকে আছি। তবে চ্যালেঞ্জে আসলে টিকে থাকাটা খুবই কঠিন, কারণ বর্তমানে আসলে প্রতিটি জিনিসের এত পরিমাণ দাম বেড়ে গেছে। তো সেক্ষেত্রে একজন কাস্টমারের কাছ থেকে লাভের অঙ্কটাকে বের করে নিয়ে আসাটা সত্যি খুবই অনেক বড় চ্যালেঞ্জ। আসলে আমি চাই যে এনআরপি নিজেই যেন একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়, যেখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, যেখানে যেটা বললাম যে এনআরপি কর্পোরেশনে অনেককেই আমরা সেই সুযোগগুলো দিব। আর দেশের আসলে অর্থনৈতিক উন্নয়নে আমরা মানে এনআরপি কর্পোরেশন যেন ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্যেই আসলে এনআরপি কাজ করে যাচ্ছে। বিল গেটসকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে। একদিন তার ডেস্ক থেকে কয়েক হাজার ডলার নিচে পড়ে যায়, কিন্তু তিনি সেই ডলারগুলো আর তোলেননি, কারণ এতে তার যে সময় ব্যয় হবে, সেই সময়কে কাজে লাগিয়ে তিনি আরও কয়েক হাজার গুণ বেশি ডলার আয় করতে পারতেন। এই গল্পটি সত্যি নাকি মিথ্যা, এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। তবে গল্পের পেছনের কথাটা খুবই সত্যি। সময়কে যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিলে সময় আপনাকে তার চেয়ে বহুগুণ ফিরিয়ে দেবে। তাই একজন উদ্যোক্তার প্রয়োজন সময়কে গুরুত্ব দেয়া। স্বপ্ন দেখুন, যে স্বপ্ন আপনাকে নিয়ে যাবে বহুদূর। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।